গাটাও গরম গরম লাগছে, হয়তো আবারও জ্বর আসছে। মেহরাবের দরজায় আবারও টোকা পড়ে। মেহরাব বিরক্তি নিয়ে বলে, কে বারবার দরজায় টোকা দিচ্ছে? ঘুমোতে গিয়েও শান্তি নেই আমার। কে, রুমে এসো। কথাগুলো মেহরাব একটু জোরেই বলে, ফলে জাহিদ একটু ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে মেহরাবের রুমে প্রবেশ করে। মেহরাব একবার তার দিকে তাকায়। জাহিদ ভয়ে ভয়ে বলে, স্যার, মিস্টার নাবিল এসেছেন। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার সাথে দেখা করতে চান উনি। কখন এসেছেন আঙ্কেল? সকাল 11টার সময়। আপনার সাথে কি জরুরি কথা আছে। উনি বললেন আপনাকে তাড়াতাড়ি স্টাডি রুমে যেতে। উনি ওইখানে আপনার জন্য অপেক্ষা করছেন। আমাকে ডাকুনি কেন? স্যার, আমি অনেকবার ডেকে গিয়েছি, আপনি ওঠেননি। তাই মিস্টার নাবিল ডাকতে বারণ করেছিলেন। উনি আপনাকে ডাকতে আসছিলেন, কিন্তু আমি ওনাকে বারণ করে আপনাকে নিজেই আবার ডাকতে চলে এসেছি। ওকে যাও, আমি আসছি। মেহরাবের কথা শুনে জাহিদ রুম থেকে বের হয়ে যায়। মেহরাব কিছুক্ষণ বেডেই মাথায় হাত দিয়ে বসে থাকে। এরপর উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ঘড়ির দিকে তাকায় আর দেখতে পায় বেলা 1টা বাজছে। মেহরাব তাড়াতাড়ি করে স্টাডি রুমে চলে যায়। মিস্টার নাবিলের সাথে ফাইজাও এসেছে। স্টাডি রুমে ঢুকিয়ে ফাইজাকে দেখে মেহরাবের মেজাজটা আরও গরম হয়ে যায়। সে মিস্টার নাবিলের দিকে এগিয়ে যায় আর বলে, আঙ্কেল। মিস্টার নাবিল মেহরাবের ডাক শুনে তার দিকে তাকায়। মিস্টার নাবিল একগাল হেসে মেহরাবের পিঠে চাপড় দিয়ে বলেন, আরে মেহরাব, তোমার তো দেখাই পাওয়া যাচ্ছে না। তুমি তো কখনোই এতক্ষণ ঘুমাও না। আজকে তাহলে এত বেলা করে উঠলে যে? শরীর খারাপ নাকি? মেহরাব মিস্টার নাবিলের কথাই বলে, ওই কাল রাতে একটু জ্বর এসেছিল। সে কি, জ্বর কিভাবে আসলো? এমনি। তখনই মিস্টার নাবিলের নজর পড়ে মেহরাবের হাতের দিকে। তিনি মেহরাবের ডান হাতটা তুলে মেহরাবকে প্রশ্ন করেন। মেহরাব, হাতের এই অবস্থা কিভাবে হলো? মেহরাব মিস্টার নাবিলের থেকে নিজের হাত ছাড়িয়ে চেয়ারে গিয়ে বসে আর বলে, কিছু না, এরকম হাত তো আমার অহরহ কাটে। আপনি কি জরুরি কথা বলতে চাইছিলেন? এবার বলুন। মিস্টার নাবিল ফাইজার দিকে তাকিয়ে বলেন, ভাইজা, তুমি বাইরে যাও, আমাদের একটু জরুরি কথা আছে, তোমার সামনে বলা যাবে না। মেহরাব ফাইজাকে দেখে নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রেখেছে। তার মন চাইছে এই মেয়েকে এখনই মেরে পুঁতে দিতে, কিন্তু সেটা মেহরাব করতে পারবে না। মেহরাব মিস্টার নাবিল আর তার পরিবারের ওপর অনেক বেশি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার খাতিরেই সে ফাইজার কোনো ক্ষতি করছে না। না হলে অন্য কেউ হলে এতক্ষণ সে উপরে চলে যেত। মিস্টার নাবিলের কথা ফাইজা বাঁকা হেসে রুম থেকে বের হতেই যাবে, এমন সময় মেহরাব পেছন থেকে গম্ভীর স্বরে বলে, ওকে এখানে কেন নিয়ে এসেছেন আঙ্কেল? আমি জানি মেহরাব, আমার অবুঝ মেয়েটা কালকে কি করেছে। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও ছোট মানুষ, খুব জেদি আমার মেয়েটা, আর কখনো এমন ভুল করবে না। মেহরাব টেবিলের ওপর রাখা গ্লাসে পানি ঢালতে ঢালতে শান্ত গলায় বলে, আপনার মেয়ের 26 বছর চলছে আঙ্কেল। এই বয়সেও সে ছোট মানুষ। তাহলে তো আনার এখনো জন্মই হয়নি। মিস্টার নাবিল দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করছেন। তিনি বেশ ভালোই বুঝতে পারছেন যে আনেশার প্রতি মেহরাবের মনে একটা সফট কর্নারের সৃষ্টি হচ্ছে, আর যেটা হলে তাদের সব প্ল্যান ভেস্তে যাবে। তাই তো আজকে মিস্টার নাবিল একদম প্রস্তুতি নিয়ে এসেছেন। আজকে তিনি এমন চাল চালবেন যে মেহরাব বাধ্য হবে তার সব কথা শুনতে। মিস্টার নাবিল মুখে হাসি ফুটিয়ে বলেন, একটা রাস্তার মেয়ের সাথে তুমি আমার মেয়ের তুলনা করছো মেহরাব? আর তাছাড়া বাবা মায়ের কাছে তাদের সন্তানরা সবসময় ছোটই থাকে। মিস্টার নাবিলের কথা শুনে মেহরাব চোয়াল শক্ত করে ফেলে। তারা আনাকে মিস্টার নাবিল রাস্তার মেয়ে বলছেন, এটা যেন তার সহ্য হচ্ছে না। আজকাল সে একটু বেশি দুর্বল হয়ে পড়েছে আনেশার প্রতি। কেউ যদি আনেশাকে খারাপ কথা বলে তাহলে যেন তার সহ্যই হয় না, অথচ সে যে আনেশাকে এত কথা শোনায় তার বেলায় কিছুই না। মেহরাব হাতে থাকা কাচের গ্লাসটা শক্ত করে চেপে ধরে, যার ফলে গ্লাসটা ভেঙে যায়। সাথে সাথে মেহরাবের হাতে কাচের টুকরোগুলো গেঁথে যায় আর তার হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। মিস্টার নাবিল মেহরাবের দিকে এগিয়ে এসে নিজের পকেট থেকে রুমালটা বের করে মেহরাবের হাতে চেপে ধরে আর একটা গার্ডকে ডেকে ফার্স্ট এড বক্সটা আনতে বলেন। কিছুক্ষণ পর একজন গার্ড ফার্স্ট এড বক্স এনে দেয়। মিস্টার নাবিল মেহরাবের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন আর বলেন, দেখে শুনে কাজ করবে তো মেহরাব। মেহরাব ফাইজার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ওর তো এখানে কোনো কাজ নেই আঙ্কেল। ওকে বাড়ি ফিরে যেতে বলুন। ফাইজা থাকলে শুধু শুধু অশান্তি বাড়বে। আর আমি চাই না যে আমার মেনশনে এখন কোনো অশান্তির সৃষ্টি হোক।
মেহরাব ফাইজার বাঁকা হাসি দেখে বুঝে গিয়েছিল যে ফাইজা মনে মনে আবার কোনো ফন্দি আটছে আনিশাকে কষ্ট দেওয়ার জন্য, তাই সে ফাইজাকে বাড়িতে চলে যেতে বলেছে। মিস্টার নাবিল ফাইজার দিকে চোখের ইশারা করে কিছু একটা বলেন। ফাইজা বুঝতে পারছে যে তার বাবা ঠিক কী বোঝাতে চাইছেন। ফাইজা যা, বাড়ি চলে যা, আমি মেহরাবের সাথে কথা বলে আসছি। ফাইজাও দ্বিমত করে না, সে ভদ্র মেয়ের মতো চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। ফাইজা বের হয়ে যেতেই মিস্টার নাবিল রুমের দরজা লক করে মেহরাবের কাছে এসে বলেন। আনিশা নিজের রুমে এক কোণে হাঁটুতে মুখ গুজে কান্না করছে, তার চোখের পানি যেন বাঁধি মানছে না। সবাই আমার সাথে এমন কেন করে? আমি এত বোকা কেন? ওনার একটু ভালো ব্যবহারে আমি ধরে নিলাম যে উনি ভালোবাসেন আমায়। তখনই আনিশার কানে দরজা বন্ধ করার আওয়াজ ভেসে আসে। আনিশা নিজের চোখের পানি মুছে সেদিকে তাকাতেই দেখতে পায় ফাইজা দাঁড়িয়ে আছে। ফাইজা তার দিকে তাকিয়ে আছে আর তার মুখে আছে এক শয়তানি হাসি। ফাইজাকে দেখে আনিশা বসা থেকে উঠে দাঁড়ায়। ফাইজা আনিশার দিকে এগিয়ে আসতে আসতে বলে। তো কালকে রাত কেমন কাটলো মেহরাবের সাথে? ফাইজা চোখ মুখ হঠাৎ করেই শক্ত করে নেয় আর আবারও বলে। নষ্টা মেয়ে মানুষ। এই, তোর লজ্জা হয় না অন্যের জিনিস কেড়ে নিতে? ও, তোদের মতো মেয়েদের আবার লজ্জা বলে কিছু আছে নাকি? লজ্জা থাকলে তোর ছেলেদের সাথে রাত কাটাতে পারতি না? তোরা তো পারিসই খালি পুরুষ মানুষের সাথে। কিছুক্ষণ থেমে বলে। বলতে গিয়েও আমার রুচিতে বাজছে। তোর মতো মেয়ের সাথে যে আমি কথা বলছি, এটাই তোর সৌভাগ্য। আনিশা মাথা নিচু করে ফাইজার সব কথা শুনছে আর তার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ফাইজা আনিশার থুতনি ধরে মুখটা উঁচু করে বলে। বড়লোকের ছেলে দেখলে ঝুলে পড়ছিস, তাই না? তোর তো আবার বাপ মারও ঠিক নেই যে তোকে শিক্ষা টিক্ষা দিয়ে অন্যের জিনিসের দিকে হাত বাড়াতে বারণ করবে। বলে ফাইজা আচমকা আনিশার পেটে একটা লাথি মেরে দেয়। আনিশা নিজের পেট চেপে ধরেই নিচে বসে পড়ে, মনে হচ্ছে এখনই তার জানটা বের হয়ে যাবে। ফাইজা আনিশার দিকে এগিয়ে এসে খুব শক্ত করে তার চুলের মুঠি ধরে দাঁতের দাঁত চেপে বলে। যতই নিজের দেহ দেখে তুই মেহেরাবকে নিজের বশে করিস না কেন? মেহেরাব শুধুই আমার। তুই খালি দেখ না তোকে আমি ঠিক কোথায় নামাই। আমার ঘর দখল করে বসে আছিস, তাই না? খুব শীঘ্রই তোকে রাস্তায় নামাবো। অবশ্য নামানোর কিছু নেই, তুই তো রাস্তারই মেয়ে। এরপর ফাইজা আনিশাকে ছেড়ে দেয়। চলে যাওয়ার জন্য দরজার কাছে এগিয়ে গিয়েও আবার থেমে যায়। পেছনে ঘুরে বাঁকা হেসে আনিশার কাছে এসে বলে। রেডি থাকিস, কালকে থেকে তোর পতন শুরু। মেহেরাবের দ্বারা তোকে শেষ করা সম্ভব নয়। ও তোকে কখনোই মারবে না, কিন্তু আমি তো তোকে মারতে পারবো। কালকে দেখবি নরক যন্ত্রণা কাকে বলে। বলেই ফাইজা রুম থেকে বের হয়ে যায়। আনিশা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে। কেন সবাই তার সাথে এমন করে? সে কি দোষ করেছে? বিনা দোষে সে শাস্তি কেন পাচ্ছে? আল্লাহ, আমার মরণ কি লেখনি? পৃথিবীতে তো রোজ কত মানুষ মরে, আমি কেন মরি না? আমি আর সহ্য করতে পারছি না। আনিশা কাঁদতে কাঁদতেই ঢলে পড়ে মেঝেতে। আনিশা পিট পিট করে চোখ মেলে তাকায়। চোখ মেলতেই দেখতে পায় মেহরাব তার মাথার কাছে বসে আছে। মেহরাবকে তার মাথার কাছে বসে থাকতে দেখে আনিশার একটু ভালো লাগে, কিন্তু পর মুহূর্তেই মেহরাব আর ফাইজার বলা কথাগুলো মনে পড়ে যায় তার। মুহূর্তের মধ্যেই আনিশার মাথাটা গরম হয়ে যায়। আনিশা দ্রুত বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। আনিশাকে উঠতে দেখে মেহরাব তার কাছে এগোতে গেলেই আনিশা চিৎকার করে বলে ওঠে। একদমই করবেন না। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, কি মনে করেন? আমি কি কোনো খেলনা? যখন ইচ্ছে হবে খেলবেন, আবার যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দেবেন। আমি কি মানুষ না? আমার কি মন বলে কিছু নেই? আপনারা যে পারছেন এসে আমাকে যা নয় তাই বলছেন। অপরাধ তো আমার বাবা মা করেছে, তাহলে শাস্তি কেন আমি একা পাচ্ছি? বলেই আনিশা দুহাত দিয়ে নিজের চুল টেনে ধরে নিচে বসে পড়ে। রাগের চোটে তার চোখ মুখ লাল হয়ে আছে। আর কত সহ্য করবে সে? সেও তো মানুষ। এতটুকু বয়সে তার উপর দিয়ে যা যা যাচ্ছে, সে যে এখনও মানসিকভাবে নিজেকে সামলিয়ে রেখেছে, এটাই অনেক নয় কি? আনিশাকে মেহরাবের আগে কখনোই এতটা হাইফার হতে দেখেনি সে। আনিশার এমন ব্যবহারে রীতিমতো অবাক। মেহরাব আনিশার কাছে যায় আর তাকে ধরে বলে। কি হয়েছে তোর? এমন কেন করছিস? আনিশা এক ঝটকা দিয়ে মেহরাবের হাত সরিয়ে দেয় আর তার শার্টের কলার ধরে কাঁদতে কাঁদতে বলে। কি হয়েছে বুঝতে পারছেন না? নাটক করছেন আমার সাথে? কেন আমার সাথে এমন করছেন? কেন অন্যের শাস্তি আমায় দিচ্ছেন? আমাকে মুক্তি দিন না, আমি ভালোভাবে বাঁচতে চাই। রোজ রোজ এইভাবে বেঁচে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি তো ছেলে মানুষ, আপনি বুঝতে পারছেন না আমার উপর দিয়ে কি কি যাচ্ছে। আমি তো একটু ভালো মতো বাঁচতেই চেয়েছি, তাহলে কেন আপনারা আমাকে বাঁচতে দিচ্ছেন না? কেন?
বলুন না কেন, চুপ করে আছেন কেন? আনেশার কথার পিঠে মেহরাব কোনো কথা বলে না। সে চুপ করে আনেশার লাল হয়ে যাওয়া চোখের দিকেই তাকিয়ে আছে। আনেশার হালকা লাল হয়ে যাওয়া চোখগুলো বেশ মায়াবী লাগছে মেহরাবের কাছে। আনেশা তাচ্ছিল্য হেসে বলে, বলার মতো কোনো ভাষা নেই না আপনার? আপনি আমাকে এই নরক থেকে কখনোই মুক্ত করবেন না, তাই না? মেহরাব তবুও চুপ করে আছে। আনেশা আবারও চিৎকার করে বলে, বলুন না, আমার কি কখনোই মুক্তি হবে না এই নরক থেকে? মেহরাব বেশ গম্ভীর গলায় বলে, না, আমি যতদিন বেঁচে আছি তোর মুক্তি নেই এই নরক থেকে। পারলে আমাকে খুন করে এখান থেকে বের হয়ে যা। তুইও বেঁচে যাবি আর আমিও এই অভিশপ্ত জীবন থেকে বেঁচে যাব। আর ভালো লাগছে না এইভাবে বেঁচে থাকতে। মেহরাবের কথা শুনে আনেশা মেহরাবের শার্টের কলার ছেড়ে দেয়। মেহরাব উঠে গিয়ে রোমের একটা ফুলদানি ভেঙে একটা টুকরো তুলে নিচে বসে থাকা আনেশার দিকে টুকরোটা এগিয়ে দেয় আর বলে, নে। আনেশা মেহরাবের হাতের দিকে তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না যে মেহরাব তাকে কি করতে বলছে। মেহরাব আবারও বলে, নিচ্ছিস না কেন? এটা নে আর আমার গলায় চালিয়ে দে। মুক্তি দে আমাকে। আনেশা তাও চুপ করে বসে আছে। মেহরাব এবার একটু জোরেই বলে ওঠে, কি হলো, নে এটা আর মেরে ফেলা আমাকে। আমি তো তোকে আটকাবো না। আনেশা মেহরাবের ধমকানি শুনে তার কম্পিত হাতটা বাড়িয়ে দেয় ফুলদানির টুকরোটা মেহরাবের হাত থেকে নেয়ার জন্য। আনেশা ফুলদানির টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। মেহরাব আনেশাকে আবারও বলে, নে মার আমাকে। আনেশা ফুলদানির টুকরোটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। মেহরাব তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে আসতেই নেবে, তখনই আনেশা নিজের গলায় ফুলদানির টুকরোটা ধরে আর ঘোলাটে চোখে মেহরাবের দিকে তাকিয়ে বলে, আপনাকে খুন করার সাধ্য আমার নেই, কিন্তু নিজেকে এই নরক থেকে মুক্তি দেওয়ার সাধ্য আছে আমার। আমি আর এভাবে বাঁচতে পারছি না। এবার আমার মুক্তির সময় এসে গিয়েছে। বলেই একটা কাঠ বসায় নিচের গলার ওপর। সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। মেহরাবের দেহ থেকে যেন আত্মা বের হয়ে গিয়েছে। আনেশা তার চোখের সামনে মেঝেতে লুটিয়ে পড়ে। না না, মেহরাবের তুমি হাত পা যেও কাঁপছে, না। চোখগুলো তোমার ঘোলাটে মুখে হয়ে সবটা তো আসে। শুনলাম। মেহরাব আর দাঁড়িয়ে যদি থাকতে ওই পারে ছেলে না। সে তোমাকে ছুটে আবারও ধরে আনেশার ফেলে, কাছে চলে গেল। তার থেকে ভালো আনেশার মাথাটা তুমি নিজের বরং কোলের আমাদের উপর নিয়ে সাথেই মেহরাব থাকো। কাঁপা কাঁপা গলায় বলে, মেহরাবের মাথা যেন হ্যাং হয়ে গিয়েছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। তখনই রোমে জাহিদ প্রবেশ করে। এত চিৎকার চেঁচামেচি শুনে সে উপরেই আসছিল দেখার জন্য যে কি হয়েছে। রোমে এসেই আনেশাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জাহিদ মেহরাবের কাছে যায়। আনেশার গলা দিয়ে হালকা হালকা রক্ত আসে। স্যার, ম্যামের কি হয়েছে? গলায় রক্ত কেন? মেহরাব নিজেকে সামলিয়ে অস্থির কণ্ঠে জাহিদকে বলে, তো তাড়াতাড়ি গাড়ি বের করো। ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। জাহিদ দেরি না করে তাড়াতাড়ি নিচে চলে যায় গাড়ি বের করার জন্য। মেহরাব আনেশাকে পাজা কোলে নিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নামতে লাগে। এরপর আনেশাকে নিয়ে গাড়িতে বসে। কিছুক্ষণের মধ্যেই তারা হসপিটালে পৌঁছে যায়। মেহরাব আনেশাকে কোলে নিয়ে হসপিটালে প্রবেশ করে। ডক্টর, ডক্টর। মেহরাবের কথা শুনে একজন ডক্টর এগিয়ে আসেন। আনেশাকে এমন অবস্থায় দেখি তিনি ওয়ার্ড বয়কে তাড়াতাড়ি একটা স্ট্রেচার আনতে বলেন। ওয়ার্ড বয় স্ট্রেচার আনতেই মেহরাব আনেশাকে শুইয়ে দিয়ে ডক্টরের উদ্দেশ্যে বলে, ফিমেল ডক্টর মানে মিস মারিহা নেই? ওনাকে তাড়াতাড়ি ডাকুন। কিন্তু স্যার উনি তো ডিউটিতে নেই, ছুটিতে আছেন। হোয়াট? আচ্ছা, অন্য কোনো ফিমেল ডক্টর নেই? হ্যাঁ আছেন। ওনাকেই ডাকুন। এরপর একজন নার্স একটা ফিমেল ডক্টরকে ডেকে আনেন। হসপিটালের করিডোরে পায়চারি করছে মেহরাব। তার মাথায় এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। মন চাইছে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। একটু আগেই সে জানতে পেরেছে যে ফাইজা ম্যানশন থেকে বের হওয়ার আগে আনেশার রুমে গিয়েছিল। তাই মেহরাব নিজের ফোনটা বের করে আনেশার রুমে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজটা চেক করে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে ফাইজা আনেশাকে ঠিক কী কী কথা বলেছে। সাথে ফাইজা তার আনাকে লাথিও মেরেছে। মেহরাব আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে তাড়াতাড়ি করে মিস্টার নাবিলের কেবিনে চলে যায়। তার রাগ এখন সপ্তম আকাশে পৌঁছে গিয়েছে। মিস্টার নাবিল একজন পেশেন্টের রিপোর্ট স্টাডি করছিলেন। তখনই মেহরাব তার কেবিনে প্রবেশ করে। মেহরাব কেবিনের দরজাটা এতটাই জোরে খোলে যে মনে হচ্ছে এখনই সেটা ভেঙে গুড়িয়ে যাবে। মেহরাবকে এতটা ভায়োলেন্ট হতে দেখে মিস্টার নাবিল ঢুকিয়ে মেহরাবের কাছে আসেন। তিনি মেহরাবকে জিজ্ঞেস করেন, কি 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 হয়েছে মেহরাব? এত উত্তেজিত কেন লাগছে তোমাকে? ইজ এভরিথিং ওকে? মেহরাব তার হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আঙ্কেল, এঙ্গেজমেন্টটা আমি ক্যান্সেল করলাম। কেন মেহরাব, হঠাৎ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করছো?
আজকে তো তুমি এঙ্গেজমেন্টের জন্য রাজি হলে। আপনার মেয়েকে আমি বাড়ি যেতে বলেছিলাম, সে বাড়িতে না গিয়ে আনার রুমে ঢুকে তাকে বাজে বাজে কথা বলেছে, তাকে মেরেছে। আমি ফাইজাকে বারবার বলেছিলাম যে ও যেন আনার ধারের কাছেও না আসে। আর আপনিও তো আমাকে কথা দিয়েছিলেন যে ফাইজা আনার ধারের কাছেও যাবে না। তাহলে আপনার মেয়ে এমন কাজ কিভাবে করলো? মিস্টার নাবিলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মেহরাবের লাল হয়ে যাওয়া চোখগুলো দেখেই তার ভয় হচ্ছে তীরে এসে তরিনা ডুবে যায়, না হলে এত বছরের প্ল্যান সব ভেস্তে যাবে তাদের। কি ফাইজা আবার ওই মেয়েটাকে বিরক্ত করতে গিয়েছিল? আচ্ছা মেহরাব, আমার উপর বিষয়টা ছেড়ে দাও, আমি দেখছি। ফাইজাকে এবার আমি এমনভাবে শাসন করব যেন ও পরবর্তীতে আনাইশার ধারের কাছেও না যায়। আপনি প্রতিবারই দেখবো দেখবো করেন, কাজের কাজ কোনো কিছুই তো হয় না। মেহরাব, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। মনে রেখো, ওই মেয়ে যে এতদিন সেফ ছিল সেটাও কিন্তু আমার জন্য। আর তোমার বিপদের সময়ও কিন্তু আমি একমাত্র তোমার পাশে ছিলাম এতগুলো দিন। সেই জন্যই তো ফাইজা এখনো বেঁচে আছে, না হলে এতদিন ওর লাশও খুঁজে পেতেন না মাটি দেওয়ার জন্য। মিস্টার নাবিল মেহরাবের কথায় বেশ চটে যান। তার সামনে দাঁড়িয়ে মেহরাব তার মেয়েকেই খুন করার হুমকি দিচ্ছে। ওনার তো মন চাইছে এক্ষুনি মেহরাব আর আনেশাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু এখন এটা সম্ভব নয়। একবার খালি ফাইজার সাথে এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর মেহরাব আর আনেশাকে একেবারে শেষ করে দেবে তারা। আর যেন তেনভাবে তাদেরকে মারবে না, কষ্ট দিয়ে দিয়ে শেষ করে দেবে মেহরাব আর আনেশাকে। দেখো মেহরাব, নাবিদ শেখকে ধরার জন্য আমরা এত প্ল্যান করলাম, আর তুমি সেটা ভেস্তে দিতে চাইছো। এটাই সবচেয়ে বড় সুযোগ। তুমি তো এতদিন এই সুযোগের অপেক্ষাই করছিলে, তাই না? আমি আমার লোক লাগিয়ে জানতে পেরেছি ওই নাবিদ শেখ নিজের মেয়েকে ঠিক উদ্ধার করতে আসবেই। ও তকে তকেই আছে আনাইশাকে উদ্ধার করার জন্য। ওর এঙ্গেজমেন্টটা তো সত্যি সত্যিই হবে না। আমার মনে হচ্ছে নাবিদ শেখ আসবে, ও ছদ্মবেশে আসবে নিজের মেয়েকে উদ্ধার করতে, আর তখনই আমরা ওকে হাতে নাতে ধরে ফেলবো। মিস্টার নাবিল মেহরাবের হাত ধরে চেয়ারে বসান। এরপর একটু সাইডে গিয়ে পানিতে কিছু একটা মিশিয়ে পানি ভর্তি গ্লাসটা মেহরাবের জন্য নিয়ে আসেন। মেহরাব, পানিটা খাও, আর একটু শান্ত মাথায় ভাবো কি বললাম তোমাকে। মেহরাব কোনো কিছু না ভেবে মিস্টার নাবিলের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। মিস্টার নাবিল একটা বাঁকা হাসি দিয়ে মেহরাবকে বলে, মেহরাব, এখন বলো তুমি কি ফাইজার সাথে এঙ্গেজমেন্টটা করতে রাজি? আরে ওই মেয়েটা তোমার পরিবারের খুনির মেয়ে, ওর বিষয়ে এত কেন ভাবো তুমি? ওকে মেরে কেন ফেলো না? মেহরাব পানিটা খাওয়া মাত্রই তার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ভালো মতো দাঁড়াতেও পারছে না। তাও ঢলতে ঢলতে সে মিস্টার নাবিলের কেবিন থেকে বের হয়ে যায়। জাহিদ ও মেহরাবের সাথেই হসপিটালে এসেছিল। মেহরাবকে মিস্টার নাবিলের কেবিন থেকে ঢলতে ঢলতে বের হতে দেখে জাহিদ তার কাছে যায় আর তাকে ধরে বলে, স্যার আপনার কি হয়েছে? শরীর খারাপ নাকি? এইভাবে ঢলতে ঢলতে হাঁটছেন যে? জাহিদের কথা শুনে মেহরাবের মাথা গরম হয়ে যায়। সে এক ঝটকা মেরে নিজেকে জাহিদের থেকে ছাড়িয়ে বলে, তোমার সাহস হয় কিভাবে যে আমাকে তুমি প্রশ্ন করো? সরো সামনে থেকে, মেনশনে যাব আমি। জাহিদ বুঝতে পারে যে মেহরাব বেশ রেগে গিয়েছে, তাও বুকে সাহস নিয়ে বলে, স্যার, ম্যামকে নিয়ে যাবেন না? কে তোমার ম্যাম? ওই রাস্তার মেয়েটা? আরে তোমার ম্যাম তো ফাইজা। ওই রাস্তার মেয়েটাকে আজকে থেকে আর ম্যাম বলে রাখবে না। আর ওকে আমি আমার গাড়িতে নিয়ে যেতে পারবো না। এইসব রাস্তার মেয়েকে গাড়িতে নিলে আমার গাড়ি অপবিত্র হয়ে যাবে। বলেই মেহরাব বের হয়ে যায়। জাহিদ তো রীতিমতো অবাক। এখন মেহরাবকে দেখছে সে, কারণ মেহরাব কখনোই আনেশাকে একা ছাড়ে না। তাছাড়াও আনেশার ওই অবস্থা দেখে মেহরাবই তো অস্থির হয়ে যাচ্ছিল, আর এখন সেই এইসব কথা বলছে। কিন্তু জাহিদের তো মেহরাবের মুখের ওপর কোনো কথা বলার সাহস নেই। তখনই কেবিন থেকে একজন ফিমেল ডক্টর বের হয়ে আসেন। জাহিদ ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, পেশেন্ট কেমন আছে? এখন ভালো আছেন উনি, এত গুরুতর কিছু হয়নি। হালকা একটু গলার নিচে একপাশে কেটে গিয়েছিল, আর ওনার প্রেশারটা খুব লো, ঠিক মতন খাওয়া দাওয়া করেন না মনে হয়। ওনাকে কি এখন নিয়ে যেতে পারবো? স্যালাইন চলছে, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তখন নিয়ে যেতে পারেন। ও, এরপর ডক্টর চলে যান। জাহিদ গিয়ে একটা চেয়ারে বসে। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করতে দেখতে পায় ফোনের অপর পাশে জলজল করছে ওহি নামটা। বিরক্তিতে কপাল কুঁচকে যায় জাহিদের, সাথে সাথে ফোনটা কেটে দেয়।
ফোন কেটে দেয়ালের সাথে মাথাটা ঠেকিয়ে হালান দিয়ে বসে। তার মাথায় এখন অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগেও সে দেখে গিয়েছিল যে মেহরাব আনিশার জন্য ছটফট করছিল, কিন্তু যখনই মিস্টার নাবিলের কেবিন থেকে বের হলো তখনই তার আচরণ কেমন বদলে গেল। জাহিদ এই সবই ভাবছিল, তার মধ্যে আবারও তার ফোনটা বেজে ওঠে। জাহিদ ফোন হাতে নিতেই দেখতে পায় ওহি নামের সেই মেয়েটি আবারও তাকে ফোন করেছে। জাহিদ সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। তার ফোন আবারও বেজে ওঠে। এমন করে 5 বার সে ফোনটা কেটে দেয়। ফোনটা আবারও বেজে ওঠে। জাহিদ না দেখেই ফোনটা কানে নিয়ে বলে ওঠে, এত বার করে ফোন কেন করছো? দেখছো যে ফোন কেটে দিচ্ছি। তখনই ফোনের অপর পাশ থেকে এক বয়স্ক মহিলার কণ্ঠ ভেসে আসে। মহিলাটি আর কেউ না, তিনি জাহিদের মা মিসেস নীলা। বাবা, আমি রে। জাহিদ বেশ লজ্জা পেয়ে যায় এভাবে মায়ের সাথে কথা বলায়। সে ইতস্তত হয়ে বলে,